জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হল না হাদির। খুনি ফয়সাল করিম মাসুদকে যে ভয়ঙ্কর কৌশলে গ্রেফতার করল সেনাবাহিনী। আবারও খুনি ফয়সালের বাপ মা বউ সবকটা এখন রিমান্ডে। বেরিয়ে এলো আসল গডফাদারের নাম। রিমান্ডে হাদির খুনিদের ভয়ঙ্কর স্বীকারোক্তি। পরিবার বাঁচাতে সব দোষ স্বীকার করল ফয়সাল। বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য। এবং সর্বশেষ জানিয়ে দেব আন্তর্জাতিক আদালতের রায়। সেনাপ্রধানকে গ্রেফতারের নির্দেশ। ডাক্তার ইউনুসের হুঁশিয়ারি। সেনাপ্রধানের ঢাকার বাসা থেকে তাকে আটক করেছে র্যাব সদস্যরা। ঢাকার রাজনৈতিক অঙ্গনে আলোচিত ওসমান হাদিকে গুলি করার ঘটনার পর দীর্ঘদিন ধরে যে নামটি আলোচনায় ছিল, সেই শনাক্ত হওয়ার সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদকে অবশেষে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ে। তবে কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী এই গ্রেফতার কোনো সাধারণ অভিযানের ফল নয়, বরং এটি ছিল অত্যন্ত পরিকল্পিত, ঝুঁকিপূর্ণ এবং কৌশল নির্ভর একটি যৌথ নিরাপত্তা অভিযান, যার নেতৃত্বে ছিল সেনাবাহিনী। যদিও পুরো ঘটনাটি এখনও তদন্তাধীন এবং আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে কাউকে চূড়ান্তভাবে দোষী বলা হয়নি, তবুও অভিযানের ধরন ও প্রস্তুতি নিয়ে জনমনে কৌতূহল তৈরি হয়েছে। নিরাপত্তা সূত্রে জানা যায়, ঘটনার পরপরই সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ আত্মগোপনে চলে যান এবং নিয়মিত অবস্থান পরিবর্তন করতে থাকেন। মোবাইল ফোন ব্যবহার সীমিত করা, ছদ্মবেশে চলাফেরা এবং পরিচিত নেটওয়ার্ক এড়িয়ে চলা, এসব কৌশলের কারণে তাকে শনাক্ত ও ধরতে একাধিক সংস্থাকে দীর্ঘ সময় নজরদারি চালাতে হয়। সেনাবাহিনীর একটি বিশেষ দল গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ধারণা করে যে তিনি রাজধানীর বাইরে একটি আধা শহরে এলাকায় আশ্রয় নিয়েছে, যেখানে সরাসরি অভিযান চালালে সংঘর্ষের আশঙ্কা ছিল। এই পরিস্থিতিতে সেনাবাহিনী সরাসরি অভিযান না চালিয়ে প্রথমে একটি বিভ্রান্তিমূলক কৌশল গ্রহণ করে। স্থানীয়ভাবে অন্য একটি নিরাপত্তা তৎপরতার আভাস ছড়িয়ে সন্দেহভাজনের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। একই সঙ্গে সাদা পোশাকে একটি দল আশেপাশের এলাকায় সাধারণ মানুষের মতো অবস্থান নেয়। কয়েকদিনের পর্যবেক্ষণের পর নিশ্চিত হওয়া যায় যে সন্দেহভাজন একটি নির্দিষ্ট স্থানে নিয়মিত আসা যাওয়া করছেন, তবে সবসময় তিনি নিজের সঙ্গে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সতর্ক ছিলেন। অভিযানের দিন ভোরে সেনাবাহিনীর বিশেষ ইউনিট এলাকাটি ঘিরে ফেলে, তবে প্রচলিত অর্থে কোনো নাটকীয় ধাওয়া বা প্রকাশ্য অস্ত্র প্রদর্শনের পথে না গিয়ে তারা একটি মনস্তাত্ত্বিক কৌশল প্রয়োগ করে। সন্দেহভাজনের সঙ্গে যোগাযোগ থাকা একজন পরিচিত ব্যক্তির মাধ্যমে একটি নিরীহ সাক্ষাৎকারের প্রস্তাব দেওয়া হয়। সূত্র বলছে, সেই সাক্ষাতের স্থানেই নিরাপত্তা বলয় তৈরি করা হয়, যাতে আশেপাশের সাধারণ মানুষ বা স্থাপনার কোনো ক্ষতি না হয়। যখন সন্দেহভাজন সেখানে পৌঁছায়, তখন সেনাবাহিনীর সদস্যরা নিজেদের পরিচয় প্রকাশ না করেই তাকে কথোপকথনে ব্যস্ত রাখে। সঠিক মুহূর্তে চারদিক থেকে ঘিরে ধরে তাকে নিয়ন্ত্রণে নেওয়া হয়। পুরো প্রক্রিয়ায় কোনো গুলির শব্দ শোনা যায়নি, কেউ আহত হয়নি এবং এলাকাবাসীর বড় অংশ শেষ পর্যন্ত বুঝতেই পারেনি কি ঘটেছে। নিরাপত্তা বাহিনীর ভাষ্য অনুযায়ী এটিই ছিল অভিযানের মূল লক্ষ্য, রক্তপাত এড়ানো এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। গ্রেফতারের পর সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাখা হয় এবং পরে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। কর্মকর্তারা জানান, এখনও তাকে আদালতে দোষী সাব্যস্ত করা হয়নি এবং তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না। ওসমান হাদিকে গুলি করার পেছনে কারা জড়িত থাকতে পারে, কোনো সংগঠিত নেটওয়ার্ক আছে কিনা এবং এর রাজনৈতিক বা ব্যক্তিগত প্রেক্ষাপট কি, এসব প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্ত এগোচ্ছে। এদিকে ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ সেনাবাহিনীর এই কৌশলগত গ্রেফতারের প্রশংসা করছেন, আবার অনেকে বলছেন আইন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করাই এখন সবচেয়ে জরুরি। মানবাধিকার সংগঠনগুলো দাবি তুলেছে সন্দেহভাজনের অধিকার যেন পূর্ণভাবে রক্ষা করা হয় এবং তদন্তের নিরপেক্ষতা বজায় থাকে। সব মিলিয়ে ওসমান হাদিকে গুলি করা ঘটনার পর এই গ্রেফতার একটি গুরুত্বপূর্ণ মোড় হলেও এটি এখনও শেষ অধ্যায় নয়। আদালতকে বিচার প্রমাণ উপস্থাপন এবং সত্য উদ্ঘাটনের দীর্ঘ প্রক্রিয়া এখনও বাকি। তাই আপাতত বলা যায়, সেনাবাহিনীর কৌশলগত অভিযানে একজন শনাক্ত হওয়া সন্দেহভাজন আটক হলেও চূড়ান্ত সত্য নির্ধারণ করবে সময় ও আইনের স্বাভাবিক পথ।
সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ঢাকার বাসা থেকে তার স্ত্রীকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সেনাপ্রধান জানিয়েছেন, তার ঢাকার বাসায় টাকার বস্তা রেখে তার স্ত্রীকে ফাঁসিয়ে র্যাব সদস্যরা তার স্ত্রীকে তুলে নিয়ে গেছে। রাত 11টা থেকে হরতালের ডাক আওয়ামী লীগ নেতাকর্মীদের। সেনাপ্রধানকে হয়রানি করলে ডাক্তার ইউনূসের চামড়া তুলে নিব আমরা, স্লোগান আওয়ামী লীগ নেতাকর্মীদের। সন্ধ্যা থেকে এই সেনাপ্রধানের ঢাকার বাণী ঘিরে রেখেছিল আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে কিছু সেনা অফিসারের ফোন আসে সেনাপ্রধানের স্ত্রী বেগম সারোনাজ কমলিকাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু র্যাব এবং পুলিশ সদস্যরা তাকে তুলে নিয়ে যায়। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কাঁপিয়ে দেয়া এক নজিরবিহীন ঘটনা ঘটেছে। ঢাকায় সেনাপ্রধানের স্ত্রীর ব্যক্তিগত বাড়িতে ভয়ঙ্কর র্যাব অভিযান চালানো হয়, আর সেই অভিযানে হাতে নাতে উদ্ধার হয় প্রায় 948 কোটি টাকা এবং স্বর্ণলঙ্কার। পুরো জাতি এখন হতবাক। সেনাপ্রধানকে ঘিরে যতটা গোপন তৎপরতা চলছিল, তার সবই যেন হঠাৎ আলোতে উঠে এসেছে র্যাব এবং পুলিশের ভয়ঙ্কর অভিযানের মাধ্যমে। রাতে ঢাকার বাসা অবস্থিত সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের স্ত্রীর বিলাসবহুল বাড়িতে হানা দেয় র্যাব সদস্যরা, আর সেখান থেকে চমকে যাওয়ার মতো তথ্য, বিপুল অর্থ উদ্ধার হয়েছে। র্যাব সদস্যরা জানিয়েছে, অভিযান শুরুর আগে গোয়েন্দা নজরদারির আওতায় ছিল পুরো বাড়ি, এবং সন্দেহজনক লেনদেন ও অর্থ পাচারের গোপন তথ্য হাতে আসার পরই অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় র্যাব কর্তৃপক্ষ। রাতে প্রায় 600 র্যাব সদস্য এবং 200 পুলিশ ওই বাড়িটি ঘিরে ফেলে। আশেপাশে বিদ্যুৎ লাইন সাময়িকভাবে বন্ধ করে দিয়ে শুরু হয় চিরুনি অভিযান। অভিযানের নেতৃত্ব দেন র্যাব প্রধান AKM শহীদুর রহমান স্বয়ং এবং ডাক্তার ইউনূস। তার কঠোর নির্দেশ ছিল, সেনাপ্রধানের বাসায় আওয়ামী লীগের কিছু নথিপত্র আছে, যে কোনো মূল্যে সব অবৈধ সম্পদ ও নথিপত্র উদ্ধার করতে হবে। রাত 7টা থেকে রাত 11টা পর্যন্ত চলে তল্লাশি। বাড়ির প্রতিটি কক্ষ, সেফ, এমনকি চৌরাগার পর্যন্ত তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে গোপন রুমের ভিতরে রাখা 6টি ইস্পাতের সিন্দুক ভেঙে ফেলে র্যাব সদস্যরা। বের করা হয় বাক্সের পর বাক্স ভরা নগদ টাকা। টাকার বান্ডেল সাজানো ছিল সিন্দুক ভর্তি। বাংলাদেশি 500 এবং 1000 টাকার নোটে ঠাসা মোট 948 কোটি টাকা উদ্ধার করে র্যাব সদস্যরা। টাকা গুনতে গিয়ে র্যাব সদস্যরা নিজেরাই থমকে যান। শুধু তাই নয়, উদ্ধার করা হয় বাংলাদেশি টাকার পাশাপাশি মার্কিন ডলার, ব্রিটিশ পাউন্ড ও সৌদি রিয়াল। একটানা কয়েক ঘণ্টা গণনা শেষে হিসাব দাঁড়ায় প্রায় 948 কোটি টাকা। এ যেন এক পরিবারের লোভের ভয়ঙ্কর চিত্র, যা গোটা জাতিকে স্তব্ধ করে দিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেনাপ্রধানের স্ত্রী বেগম সারোনাজ কমলিকা প্রথমে সব অস্বীকার করেন, কিন্তু র্যাবের কঠিন হুমকির মুখে তিনি ভেঙে পড়েন। কিন্তু র্যাব কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই অর্থের হিসাব সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকেই দিতে হবে। সেনাবাহিনীর সদস্যদের ভিতরে আলোচনা শুরু হয়েছে, একজন সেনাপ্রধান হয়ে এত টাকা কোথা থেকে পেল? আবার অফিসাররা বলছেন, স্যারের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে হবে বাংলাদেশ সরকারের। AKM শহীদুর রহমান বলেন, তারারও যত বাসা আছে সেখানেও তল্লাশি করা হবে। বাংলাদেশে যাদের বাড়িতে কালো টাকা আছে তাদের ধরে আটক করা হোক। রাজনৈতিক অঙ্গনে একের পর এক সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্তের প্রভাব সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে। ঠিক রাতের সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে, সেনাপ্রধানকে বহিষ্কার করা হবে। ডক্টর ইউনূস এবং রাষ্ট্রপতির হুমকির মুখে সেনাপ্রধান পদত্যাগ করেছেন। যে কোনো সময় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে গ্রেপ্তার করা হতে পারে। আন্তর্জাতিক আদালতের রায়, ওয়াকারুজ্জামানকে গ্রেপ্তারের নির্দেশ। এই ঘোষণার সাথে সাথে রাজধানীর বিভিন্ন স্থানে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। আওয়ামী লীগের নেতারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে ঢাকার রাস্তা দখলে নিয়েছেন। আওয়ামী লীগ নেতাকর্মীরা স্লোগান দিচ্ছে, সেনাপ্রধানের স্ত্রীকে ছেড়ে না দিলে ডক্টর ইউনূসের চামড়া তুলে নিব আমরা। রাজনীতি আসলে কল্পনার চেয়েও আশ্চর্য। এখানে 2 2 4 হয় না, কখনো 0 হয়, আবার কখনো তা 100। আজ আমরা এমন এক রাজনৈতিক ট্র্যাজেডি বা কমেডির গল্প শোনাব, যা শুনলে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন রাজনীতিতে কোনো স্থায়ী বন্ধু বা শত্রু নেই। আজকের গল্পের নায়ক LDPর চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ, যিনি বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহচর। অথচ ইতিহাসের কি নির্মম পরিহাস! 2001 সালে যে জামাত ইসলামের কারণে তিনি বিএনপির সাথে বিদ্রোহ করেছিলেন, আজ 2025 সালে এসে সেই বিএনপির উপর রাগ করে তিনি আবার সেই জামাতের সাথেই হাত মেলাচ্ছেন, জোটবদ্ধ হচ্ছেন। যাদের কারণে শত্রুতা শুরু, আজ তারাই পরম বন্ধু। বিএনপির ইতিহাসের সবচেয়ে বড় ভাঙনের নায়ক কর্নেল অলি কি এবারও বড় কোনো অঘটন ঘটাতে যাচ্ছেন? আজ আমরা ইতিহাসের পাতা উল্টে দেখব সেই 2001 থেকে কর্নেল অলির এই অবিশ্বাস্য রাজনৈতিক দিগবাজির গল্প। ঘটনার সূত্রপাত 2001 সালে। 4 দলীয় জোট তখন ক্ষমতায় আসার ডান প্রান্তে। কিন্তু জোটের শরিক জামাত ইসলামের সাথে মাত্র একটি আসন নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন বিএনপির প্রভাবশালী নেতা কর্নেল অলি আহমেদ।
তিনি চেয়েছিলেন ওই নির্দিষ্ট আসনে তার লোক নমিনেশন পাক, কিন্তু জোটের স্বার্থে বিএনপি সেটি জামাতকে ছেড়ে দেয়। খালেদা জিয়া অলির বিপরীতে জামাতকেই প্রাধান্য দেন। এতে ঘটে বিপত্তি। ক্ষুব্ধ অলি মোটামুটি বিদ্রোহ ঘোষণা করেন। ফলাফল, তিনি অন্য সব আসনে জিতলেও ওই ঝামেলার আসনে হেরে যান। এই বিদ্রোহের মাসুল তাকে ভালোভাবেই দিতে হয়। খালেদা জিয়ার সরকার গঠন করলেও অলি আহমেদকে মন্ত্রিসভায় জায়গা দেননি। তখন বিএনপিতে উত্থান ঘটছে তারেক রহমানের। অলি আহমেদ, যিনি নিজেকে বিএনপির অন্যতম কর্ণধার মনে করতেন, তিনি তারেক রহমানের এই উত্থান এবং নিজের মন্ত্রিত্ব না পাওয়া কোনোটাই মেনে নিতে পারেননি। সেই সময় থেকেই তারেক রহমানের সাথে সাপে নেউলের সম্পর্কের শুরু। সময়টা ২০০৬ সালের ২২ অক্টোবর। বিএনপি সরকারের মেয়াদ শেষ হতে আর মাত্র ৭ দিন বাকি। ঠিক এমন এক ক্রান্তি লগ্নে কর্নেল অলি আহমেদ বিএনপিকে দিলেন ইতিহাসের সবচেয়ে বড় ধাক্কা। তিনি সে সময়ের সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীকে নিয়ে গঠন করলেন নতুন দল এলডিপি বা লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি। শুধু একা গেলেন না, সঙ্গে নিয়ে গেলেন বিএনপির ৩ জন রানিং মন্ত্রী এবং ২৯ জন এমপিকে। বিএনপির ইতিহাসে দল ভাঙার এত বড় ঘটনা আর কখনো ঘটেনি। এলডিপি তখন হাত মেলাল বিএনপির চিরশত্রু আওয়ামী লীগের সাথে, শেখ হাসিনার সাথে, গঠন করল মহাজোট। আওয়ামী লীগ তখন কর্নেল অলিকে খুশি করতে ৩২টি আসন ছেড়ে দিয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন অলির এই দল ভাঙার ঘটনাই মূলত দেশে এক 1-11 বা 11-11 আসার পথ ত্বরান্বিত করছিল। যদিও 1-11 শেষ হওয়ার আগেই আওয়ামী লীগের সাথে অলির সেই মধুচন্দ্রিমা ভেঙে যায়, তাদের মহাজোট ভেঙে যায়। ২০০৮ সালের নির্বাচনে এলডিপি একা লড়ে এবং কর্নেল অলি একাই জয়ী হন। তিনি একাই সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১২ সালে তিনি আবার ফিরে আসেন বিএনপির জোটে, ২০ দলীয় ঐক্যজোট। ২০১৩ সালে শেখ হাসিনা তাকে মন্ত্রিত্বের অফার দিয়েছিলেন এমনটা শোনা যায়, কিন্তু জিয়াউর রহমানের এই সহচর তখন বিএনপির প্রতি লয়াল বা অনুগত ছিলেন। তিনি বিএনপি ছেড়ে চলে যাননি, মন্ত্রিত্বের অফার গ্রহণ করেননি। দীর্ঘ ১৩ বছর তিনি বিএনপির সাথেই মাটি কামড়ে পড়েছিলেন, ২০১৩ থেকে ২০২৫। কিন্তু ২০২৫ সালে এসে চিত্রনাট্য আবার বদলে গেল। এবার কর্নেল অলি দেখলেন তার নিজের দল এলডিপির নেতারাই তাকে ছেড়ে বিএনপিতে যোগ দিচ্ছেন। তার দলের সেক্রেটারি রেদোয়ান আহমেদ সহ এলডিপির পুরো অংশটাই বিএনপিতে মিলে গেল। এতে ক্ষুব্ধ, অপমানিত অলি এবার নিলেন তার জীবনের সবচেয়ে বড় ইউটার্ন, সবচেয়ে বড় ডিগবাজ। তিনি বিএনপিকে শাস্তি করতে, তারেক রহমানকে শাস্তি করতে এবার হাত মিলালেন সেই জামাতে ইসলামের সাথে। হ্যাঁ দর্শক, ২০০১ সালে যাদের জন্য তিনি বিএনপি ছেড়েছিলেন, যাদের জন্য তিনি মন্ত্রিত্ব হারিয়েছিলেন, যাদের জন্য তিনি খালেদা জিয়ার আশীর্বাদ পেলেন না, আজ সেই বিএনপিকে শিক্ষা দিতে তিনি তাদেরই মানে জামাতের কোলে আশ্রয় নিলেন। কি আজব এই রাজনীতি, তাই না? যাদের মাধ্যমে শত্রুতার সূত্রপাত, যাদের দ্বন্দ্বে ইতিহাসের বাঁক বদলের মতো ঘটনা ঘটল, আজ তারা গলাগলি করছেন। আসলে রাজনীতিতে কথা বলা এবং কাজ করার আগে ১০ বার ভাবতে হয়, অন্তত ১০ বার। কারণ আজকের কথাই কাল আপনার দিকে বুমেরাং হয়ে ফিরে আসতে পারে, যেমনটি হয়েছে তারেক রহমানের সাথে। কদিন আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে এক ভিডিও বার্তায় জামাতে ইসলামীকে ইঙ্গিত করে ব্যঙ্গ করে বলেছিলেন, একটি দলকে আমরা ৭১-এ দেখেছি। তার উদ্দেশ্য ছিল পরিষ্কার, জামাতকে আবারও সেই ৭১-এর ফ্রেমে বন্দী করা, কোণাঠাসা করা, ৭১-এর ফ্রেমে বন্দী করে তাদেরকে রাজাকার আল বদর গালি দেয়া। কিন্তু ফলাফল কি হল? বিস্ময়করভাবে এই বক্তব্যের ঠিক পরপরই আমরা দেখলাম উল্টো চিত্র। যেই দলের বিরুদ্ধে তিনি ৭১-এর অভিযোগ তুললেন, সেই দলেই এখন দলে দলে যোগ দিচ্ছেন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা। আগে মেজর আখতারুজ্জামান, কাল যোগ দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, আর সামনে বীর প্রতীক কর্নেল অলি। সবাই এখন জামাতের প্ল্যাটফর্মে। বিশ্লেষকরা বলছেন এটি সাধারণ কোনো ঘটনা নয়, এটি একটি বড় ঘটনা, এটি একটি ঐতিহাসিক ঘটনা। এটি জামাতের ক্ষমতায় যাওয়ার পথে সবচেয়ে বড় লিগ্যাল এবং মরাল সার্টিফিকেট। তবে কি তারেক রহমানের সেই ৭১ কার্ড ব্যর্থ হল, বুমেরাং হয়ে তার দিকেই ফিরে আসলো? প্রথমে আসি এলজিপি ও কর্নেল অলির সমীকরণে। কর্নেল অলি বীর প্রতীক, বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য এবং একসময়কার দৌড়দণ্ড প্রতাপশালী মন্ত্রী। তিনি আজ বিএনপির উপর ক্ষুব্ধ হয়ে জামাতের সাথে জোট করছেন। যদিও ভেতরের খবর হল জামাত এলডিপিকে একটির বেশি আসন ছেড়ে দিবে না। এটি কর্নেল অলির জন্য একটি বড় রিয়ালিটি চেক।
জামাত বুঝিয়ে দিচ্ছে আপনি বীর প্রতীক হতে পারেন, বীর মুক্তিযোদ্ধা হতে পারেন, কিন্তু ভোটের মাঠে আপনার বর্তমান শক্তি খুবই সীমিত, আপনার ভোট অনেক কম। জামাত এখানে আবেগের চেয়ে বাস্তবতাকে প্রাধান্য দিচ্ছে। তারা অলি আহমেদকে জোটে নিচ্ছে মূলত তার মুক্তিযোদ্ধা ইমেজকে ব্যবহারের জন্য, তাকে এমপি বানানোর জন্য নয়। অলিও হয়তো জীবনের শেষ সময়ে এসে এমপি হওয়ার চেয়ে তারেক রহমানকে একটি রাজনৈতিক শিক্ষা দেওয়াকেই বেশি গুরুত্ব দিচ্ছেন, তাই একটি আসনেই তিনি সন্তুষ্ট থাকছেন। কিন্তু তার উপস্থিতি জামাতকে দিচ্ছে এক বিশাল রাজনৈতিক বৈধতা। তারেক রহমান ভেবেছিল 2025 সালে এসেও সেই পুরনো 71-এর চেতনার কার্ড খেলে জামাতকে ঘায়েল করবে, কিন্তু তিনি বুঝতে ব্যর্থ হয়েছেন যে গত 15 বছরে আওয়ামী লীগ এই চেতনার কার্ডকে এতটাই অপব্যবহার করেছে যে সাধারণ মানুষের কাছে এখন আর এর চেয়ে আগের মতো কার্যকর নয়। আগের মতো এই মুক্তিযুদ্ধের কার্ড আবেগের নয়, বরং তারেক রহমানের এই খোঁচা দেওয়ার পর মানুষের সহানুভূতি জামাতের দিকে গেছে। মানুষ দেখছে যেই জামাতকে 71 বিরোধী দল বলা হচ্ছে, সেই দলেই এখন মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামানের মতো স্পষ্টভাষী মুক্তিযোদ্ধারা যোগ দিচ্ছেন, সেই দলেই রফিকুল ইসলামরা যাচ্ছেন, সেই দলেই কর্নেল অলি বীর প্রতীকরা যাচ্ছেন। মেজর আখতারুজ্জামান, যিনি সবসময় সত্যি বলার জন্য পরিচিত, তিনি যখন জামাতে যোগ দেন বা তাদের পক্ষে কথা বলেন, তখন সাধারণ মানুষ ভাবে তাহলে নিশ্চয়ই জামাত আর আগের জায়গায় নেই। মুক্তিযোদ্ধারা যখন তাদের বিশ্বাস করছেন, আমরা কেন করব না? তারেক রহমানের ব্যঙ্গ আসলে জামাতের জন্য সাপে বর হয়েছে, আর তারেক রহমানের দিকে তা বুমেরাং হয়েছে। গতকাল মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের যোগদান এবং সামনে কর্নেল অলির জোটবদ্ধ হওয়া, এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটি জামাতের একটি সুপরিকল্পিত রিব্র্যান্ডিং। কারাগারি প্রিজন ভ্যানকে লক্ষ্য করে অসংখ্য ডিম ও জুতা নিক্ষেপ করেন উপস্থিত বিএনপির নেতাকর্মী সহ উৎসুক জনতা। রিমান্ডের শেষে পুলিশকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এই ফাইলটা যায় নষ্ট শিল্পী খ্যাত সাবেক পুলিশের সংখ্যা। একটি সূত্র জানিয়েছে, রিমান্ডে মমতাজ জানিয়েছেন তিনি আর কখনোই আওয়ামী লীগের রাজনীতি করবেন না। এমনকি ক্ষমতায় থাকাকালীন মমতাজ যে বেপরোয়া হয়ে উঠেছিলেন, তার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষী দিয়েছেন তিনি। রিমান্ডে মমতাজকে জিজ্ঞাসাবাদ করা হয়, সে তো আওয়ামী লীগের জন্য ফাঁসির দড়িতে ঝুলতে যাচ্ছে, কিন্তু দলের সিনিয়র নেতা ওবায়দুল কাদের থেকে শুরু করে শেখ হাসিনা তো বিদেশে আরামায়েশে রয়েছেন, তাহলে আওয়ামী লীগ করে কী লাভ হলো? এ সময় আক্ষেপ করে মমতাজ জানান, যে দলের নেতারা কর্মীদের বিপদে ফেলে বিদেশে পালিয়ে যায়, সেই দলের রাজনীতি আর করবেন না তিনি। তাছাড়া আদালতে তোলার সময় সাধারণ মানুষের ধাওয়া খেয়েও চরম ভয় পেয়েছেন মমতাজ। তিনি ভেবেছিলেন গণধোলাই খেয়ে তিনি মারা যাবেন, এজন্যই দৌড়ে কার ভ্যানে ঢুকেছিলেন। এ সময় আওয়ামী লীগ করে ভুল করেছেন বলে স্বীকার করেন সাবেক এমপি মমতাজ বেগমের বিরুদ্ধে উঠেছে একটি গুরুতর অভিযোগ। তার সৎ মা দাবি করেছেন তিনি নানা অসুস্থতা ও আর্থিক সংকটে ভুগলেও কন্যা মমতাজ যে তার কোনো খোঁজ নেন না। সৎ কিংবা আপন মা তো মাই হয়। এছাড়াও তার সৎমান অভিযোগ করেছেন পৈতৃক সম্পত্তিতে তার যথাযথ অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, এবং এর পেছনে নাকি হাত রয়েছে সাবেক এমপি মমতাজের। যে 300 টাকায় সারারাত সার্ভিস দিয়েছেন, একাধিক পুরুষের সাথে 3 বার স্বামীর নাম পরিবর্তন করেছেন, এবং নান্টু ঘটকের সফলতায় 17 বার বিয়ের পিঁড়িতে বসা মমতাজ জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাদের ইসলাম ধর্ম শেখাতেন। এরকম হাস্যকর বাস্তবে সবাই হাসলেও যার বিশেষ অঙ্গের তেল ঢালছেন তিনি কিন্তু রঙেই আছেন। ডাবল সেঞ্চুরি করে ফাইটটা যাওয়া শিল্পী হাসিনার আমলে গান আর কোরআনের ব্যাখ্যায় সমান তালে সংসদ মাতিয়ে রেখেছিলেন, যিনি একসময় অশ্লীল গান আর কথায় গ্রামের অশিক্ষিত এক শ্রেণীর মানুষজনকে মনোরঞ্জন করতেন। এরকম অশিক্ষিত মূর্খদের দখলে ছিল গোটা বাংলাদেশ। আওয়ামী লীগের শাসনামলে বরাবরই ছিলেন আলোচিত সমালোচিত। কখনো সংসদ অধিবেশনের সময় দলীয় প্রধানের মঞ্চে কর্তন কান দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শহীদ হওয়ার নানা রকম ব্যাখ্যা ফেরি করে বিদ্যুৎ বিতরণের বক্তব্যের পাশাপাশি নিজ এলাকার দলীয় সভা সমাবেশে জেলা আওয়ামী লীগের বর্ষিয়ান নেতাদের কটাক্ষ করে মন্তব্য করাই ছিলেন বিতর্কের শীর্ষে। সরকারি প্রকল্প বরাদ্দের টাকা হাতিয়ে নেওয়া ছিল তার প্রধান টার্গেট। শিক্ষা প্রকল্পে বিল্ডিং নির্মাণ, টয়লেট সংস্কার, স্বাস্থ্যসেবায় ওষুধ কেনার সব জায়গায় মিথ্যা বিল, ভুয়া ঠিকাদারি নিজেদের আত্মীয়দের নাম ব্যবহার করে কোটি কোটি টাকা ব্যয় করেন। এক টেন্ডার প্রক্রিয়ায় দেখা যায় 1 কোটি টাকার প্রকল্পের কাজ হয়নি, কিন্তু বিল হয়েছে 98 লক্ষ। দুদের তদন্তে উঠে এসেছে ঢাকা, ধানমন্ডি, উত্তরায় রয়েছে 3টি বিলাসবহুল ফ্ল্যাট, যার কোনো ট্যাক্স ডকুমেন্ট নেই। শুধু দেশেই নয়, দুবাই ও মালয়েশিয়াতেও রয়েছে তার নামে অ্যাপার্টমেন্ট।
তার একটি বিদেশি অ্যাকাউন্টে গত 5 বছরের লেনদেন হয়েছে 17 কোটি, অথচ এক ফাইলে দেখানো হয়েছে বাৎসরিক আয় মাত্র 7 লাখ। তার অপরাধ শুধু অর্থেই সীমাবদ্ধ নয়, নিজের দলীয় কর্মীদের ওপর ক্ষমতা খাটিয়ে অপমান, নারী কর্মীদের হেনস্থ এবং যাদের কাছ থেকে টাকা আদায় করতে পারেনি তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসব ছিল তার প্রতিদিনের কাজ। এমনকি স্থানীয় 2 সাংবাদিক তার দুর্নীতির খবর প্রকাশ করায় এক রাতে থানায় তুলে এনে তাদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ আছে চাকরি দেয়ার নামে চলে ঘুষের বাণিজ্য। একটি পদের জন্য আদায় করা হতো লাখ লাখ টাকা। নিজের প্রতিষ্ঠিত এনজিওর মাধ্যমে বিদেশের টাকা পাচার করেছেন বলে জানায় দোদক। সম্প্রতি দুবাই, লন্ডনে তার নামে বিলাসবহুল অ্যাপার্টমেন্টের কাগজ পাওয়া গেছে। এছাড়াও অভিযোগ আছে 2019 সালে মমতাজ বেগম তার নির্বাচনী এলাকা মানিকগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান এবং ঔষধ বিতরণ কার্যক্রম শুরু করেন। পরে অভিযোগ ওঠে যে তার পক্ষ থেকে বিতরণকৃত ঔষধগুলো নিম্নমানের, সরকারি অনুমোদনবিহীন ছিল।